প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের অ্যাডমিশন প্রিপারেশন অনেক ভালোভাবেই চলছে। আমরা রাজশাহী ইউনিভার্সিটির কোশ্চেন সলভিং যে ক্লাসগুলো দিচ্ছিলাম তোমরা অনেকেই দেখছো এবং অনেকেই কমেন্ট সেকশনে আমাকে লিখছো যে ফিজিক্স এবং ম্যাথের সব শিফটের কোশ্চেন সলভিং ক্লাসগুলো দিলে তোমাদের উপকার হয়। তো সে কারণে আমি চেষ্টা করছি ফিজিক্স এবং ম্যাথের বিগত 10 বছরের কোশ্চেনটা সলভ আমি দিয়ে দেবো এই অল্প কিছু দিনের ভিতরে। তো সেই ধারাবাহিকতায় আজকে আমরা ফিজিক্স 2023-24 সেশনের কোশ্চেন সলভিং দেব C03 মানে তৃতীয় শিফটের ফিজিক্স কোশ্চেনের সলভটা আমরা দেখে আসি রাজশাহী ইউনিভার্সিটির। ঠিক আছে, তো রাজশাহী ইউনিভার্সিটির কোশ্চেন সলভটা আমরা এখন দেখব ফিজিক্সের। প্রথম কোশ্চেন, 6 মাইক্রোফ্যারাডের 3টি ধারককে শ্রেণী সংযোগে যুক্ত করছে। 6 মাইক্রোফ্যারাডের 3টি ধারককে শ্রেণী সংযোগে যুক্ত করছে। 100 ভোল্টের ব্যাটারি সংযোগের সাথে যুক্ত করা হলো, সঞ্চিত শক্তির পরিমাণ কত? হ্যাঁ, আমরা একটা কোশ্চেন মানে একটা কোশ্চেনই সলভ করবো না, ওই রিলেটেড কথাবার্তাগুলো আমরা ভালোভাবে পড়ে নেব, যাতে ওই টাইপ আমাদের কোশ্চেন ডিরেক্ট কিন্তু সব কমন বাঁধবে না, হয়তো 20% বা 30% কোশ্চেন ডিরেক্ট কমন বাঁধবে, আর বাকিটা বাঁধবে হচ্ছে টাইপ কমন বাঁধবে। ঠিক আছে, তো ধারকের সঞ্চিত শক্তি ইকুয়ালটা আমরা জানি হাফ সিভি স্কয়ার সমান হাফ কিউভি সমান হাফ কিউ স্কয়ার ভাগ সি, ধারকের সঞ্চিত শক্তির ইকুয়েশন। এখন কী কী দেওয়া আছে? ধারকত্ব দেওয়া আছে, বিভব দেওয়া আছে, তার মানে এইটা বসবে, এটা বসবে না, কারণ চার্জ নাই, এখানেও চার্জ নাই, তাহলে এই দুইটা বসবে না। তাহলে আমরা পাইলাম ইকুয়াল টু কি হাফ সিভি স্কয়ার, হাফ সিভি স্কয়ার। সিটা কি? সি হচ্ছে ধারকত্ব, বলছে 6 মাইক্রোফ্যারাডের 3টি ধারক, 6 মাইক্রোফ্যারাডের 3টি ধারক কিসে যুক্ত আছে? শ্রেণীতে যুক্ত আছে। যখন সমান ধারকত্বের n সংখ্যক ধারক শ্রেণীতে যুক্ত থাকে তখন সিএস ইকুয়াল টু সি বাই এন। সি আছে ধারকত্ব, কত মাইক্রোফ্যারাড? 6 মাইক্রোফ্যারাড। কয়টি ধারক? 3টি ধারক, আলটিমেটলি 2 মাইক্রোফ্যারাড। আমি কি মাইক্রোফ্যারাড বসাইতে পারবো? আমি হচ্ছে ফ্যারাড লাগবো, তাহলে 2 × 10⁻⁶ ফ্যারাড। ওকে, তাহলে হাফ ইন্টু 2 × 10⁻⁶ প্লাস ভি হচ্ছে 100 ভোল্ট তার বর্গ, তাহলে হাফ ইন্টু 2 × 10⁻⁶ গুণ 4টা শূন্য, এই 2 কাটবে 10⁻⁶, এখানে 4টা শূন্য মানে 4টা প্লাস পার, তাহলে 10⁻², 10⁻²। এখন অপশনে এটা নাই, এটা আমরা এভাবে লিখতে পারি 1/10⁻², তার মানে 1/100, 1/100 মানে কত? 0.01 আচ্ছা, আর রাইট আনসার হলো এই অপশন। ঠিক আছে, পরটা দেখি। পরের কোশ্চেন, চিত্রে প্রদর্শিত বর্তনীতে R3 এর দুই প্রান্তের বিভব পার্থক্য। চিত্রে প্রদর্শিত বর্তনীতে R3 এর দুই প্রান্তের বিভব পার্থক্য। আচ্ছা, কোশ্চেনটা টাইপে অনেক জায়গায় ভুল আছে। এটা R1, এটা হচ্ছে R2, এটা হচ্ছে R3, আর এটা হচ্ছে 8 ওহম হবে, না হলে মিলবে না। এটা 36, এটা 8 ওহম। এটা বিগত সালের কোশ্চেন, ঢাকা ইউনিভার্সিটিতেও কোশ্চেনটা একবার আসছে, কমন কোশ্চেন। ঠিক আছে, মিসিং আছে এখানে। R1 সমান 3 ওহম, R2 6 ওহম, R3 আছে 8 ওহম। এখন বলছে R3 এর দুই প্রান্তের বিভব পার্থক্য, মানে এই আর এই প্রান্তের বিভব পার্থক্যটা জিজ্ঞাসা করছে। এখানে যদি আমি একটা ভোল্টমিটার ধরি, তো এখানে ভোল্টেজটা কত সেটা জিজ্ঞাসা করছে। ওকে, এখন আমরা যদি ভোল্টেজ বিভাজন সূত্রটা অ্যাপ্লাই করি, অনেকভাবে করা যায়, আমি অন্তত দুইভাবে বলি। ভোল্টেজ বিভাজন নীতিটা প্রয়োগ করি, তো ভোল্টেজ বিভাজন নীতি হচ্ছে যার ভিতর দিয়ে ভোল্টেজ পাবে তার নিজস্ব রোধ বাই মোট রোধ ইন্টু মোট ভোল্টেজ। সেটা কেমন? যে R3 রোধের মধ্যে যে ভোল্টেজ, তার মানে V3, তার নিজস্ব রোধ কত? R3 বাই মোট রোধ। মোট রোধ হচ্ছে R3 ইন্টু এটা কিসে আছে? এটা কিসে আছে? এটা সমান্তরাল আছে। হ্যাঁ, এটা সমান্তরাল আছে, R1 প্যারালাল R2 ইন্টু মোট ভোল্টেজ। যার ভিতর দিয়ে ভোল্টেজ হবে তার নিজস্ব রোধ বাই মোট রোধ, এই বর্তনীর টোটাল রোধ ইন্টু মোট ভোল্টেজ। দেখো নিজস্ব রোধ কত? 8 বাই মোট রোধ। এই R1 R2 কিসে আছে? সমান্তরাল। সমান্তরাল দুইটা রোধ থাকলে ক্যালকুলেশন করা যায় গুণফল বাই যোগফল হিসেবে। তাহলে 3 6 18 বাই 9 2 ওহম, এই দুইটা রোধ মিলে এখন রোধ হয়েছে 2 ওহম। R3 কত? 8 প্লাস 2 ইন্টু মোট ভোল্টেজ কত? 5।
তাহলে 8/10 8/10 ইন্টু 5, তাহলে কাটাকাটি করলে 2 4 ভোল্ট। এটা একটা অ্যান্সার হবে কত? 4 ভোল্ট। নিয়মটা আবার বলি, যদি না জানা থাকে, যার ভিতর দিয়ে ভোল্টেজ যাবে তার নিজস্ব রোধ বাই মোট রোধ ইন্টু মোট ভোল্টেজ, সকল অঙ্কের ক্ষেত্রে হবে। আচ্ছা ওকে, এটা তো নিয়ম ধরে করলে, নিয়ম বাদে অঙ্ক করতে পারি নাকি দেখি তো, আমরা চেষ্টা করি, মুখে মুখে করবো। হ্যাঁ, এটা তো 8 ওহম। দেখো ভোল্টেজ নষ্ট হয় কার ভিতর দিয়ে গেলে? ভোল্টেজ নষ্ট হয় রোধের ভিতর দিয়ে গেলে। হ্যাঁ, রোধের ভিতর দিয়ে গেলে প্রতিবন্ধক তৈরি হয়, সেখানে ভোল্টেজ নষ্ট হয় বা পতন ঘটে বা ড্রপ করে। কি পরিমাণ ভোল্টেজ নষ্ট হবে? যা রোধের মান যত বেশি সেখানে তত পরিমাণ ভোল্টেজ নষ্ট হবে বা পতন হবে বা ড্রপ করবে। ঠিক আছে, রোধের মান বেশি হলে ভোল্টেজের মান সেখানে বেশি হবে। আসো, এই R1 R2 কিসে আছে? সমান্তরাল। সমান্তরালে ক্যালকুলেশন করলে রোধ হয় 2 ওহম। আমরা জানি সমান্তরালে ভোল্টেজের মান একই থাকে। সমান্তরালে ভোল্টেজের মান কেমন থাকে? একই থাকে। তার মানে এইটা আর এইটার ভিতর দিয়ে একই পরিমাণ ভোল্টেজ যাবে, অর্থাৎ 2 ওহমের ভিতর দিয়ে একটা নির্দিষ্ট ভোল্টেজ যাবে, 8 ওহমের ভিতর দিয়ে একটা ভোল্টেজ যাবে। আচ্ছা, এই মানটা যদি 5 ভোল্ট না হয়ে 10 ভোল্ট হতো, তাহলে আমি বলতে পারতাম না যে, আমরা জানি ভোল্টেজ রোধের মান যার যত বেশি ভোল্টেজ তত বেশি, তাহলে এখানে 8 ভোল্ট পর্যন্ত নষ্ট হয় আর এখানে 2 ভোল্ট পর্যন্ত নষ্ট হয়, দুইটা মিলে 10 ভোল্টের সমান হয়েছে। এখানে যে ভোল্টেজ প্রয়োগ করবো সেই ভোল্টেজটা এই দুই জায়গায় নষ্ট হবে বা পতন হবে। এখানে 2 ওহম আছে, এখানে 8 ওহম আছে, তাহলে এখানে 2 ভোল্ট, এখানে 8 ভোল্ট। এখন এখানে তো তা ছিল না, এখানে ছিল 5 ভোল্ট, তাহলে 5 ভোল্ট এমনভাবে ভাগ হবে, এই দুইটা যোগ করে সমান হবে। দেখো রোধের মান কিন্তু ডাবল ডাবল করে আছে, এখানে 2 ওহম, এখানে 8 ওহম, মানে 10 ওহম হচ্ছে, এখানে দেওয়া আছে 5 ভোল্ট, তাহলে আমি এখানে বলতে পারি 4 ভোল্ট পরিমাণ নষ্ট হচ্ছে, আর এখানে হচ্ছে 1 ভোল্ট পরিমাণ নষ্ট হচ্ছে। ঠিক আছে, প্রত্যেকটা জায়গায় বলা যাবে এখানে 4 ভোল্ট, এখানে 1 ভোল্ট। এই সার্কিটের টোটাল ক্লাসটা করতে চাইলে শুধু সার্কিটের উপর, চলতে শুধু সার্কিটের উপর আমার একটা ভিডিও আছে, এবং ইউটিউবে দিয়ে আমার প্রথম ভিডিও ওইটা দেখে নিলে একেবারে সার্কিটের A to Z কাভার হয়ে যাবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তোমরা সময় সুযোগ করে দেখে নিও যদি প্রয়োজন বোধ করো। পরে আসো, কোনো মসৃণ অনুভূমিক তলের উপর অবস্থিত একটি ব্লককে 50 নিউটন পার মিটার বল দ্রব্যকের একটি স্প্রিংয়ের সাথে সংযুক্ত করা হলো। সাম্য অবস্থা থেকে স্প্রিংটিকে 2 সেন্টিমিটার সংকুচিত করা হলে স্প্রিং বলের বিপরীতে কাজের পরিমাণ, স্প্রিং বলের বিপরীতে কাজের পরিমাণ ½ kx² বলতে পারি আমরা, ½ kx² বা ½ ka²। তাহলে ½ k আছে স্প্রিং ধ্রুবক, দেওয়া আছে 50, x হচ্ছে সরণ, 2 সেন্টিমিটার সংকুচিত হয়, তাহলে 2 × 10⁻² তার স্কোয়ার, তাহলে ½ × 50 × 4 × 10⁻⁴। কাটাকাটি করি, এটা একটা কাটলে কত? 2, 5 দুগুণে 10। ঠিক আছে, এখানে একটা শূন্য আছে, এই যে 2 দিয়ে কাটলে 100, 100 × 10⁻⁴, 2 দিয়ে গুণ করলাম 50, 100 × 10⁻⁴, শূন্য মানে প্লাস পার কয়টা? 2টা, এখানে আছে কি মাইনাস পার 4টা, তার মানে 1 × 10⁻² বলতে পারি, 1 × 10⁻² যোগ। এই অপশন রাইট অ্যান্সার, এই অপশনটা রাইট অ্যান্সার। পরটা আসো, 2টি গাড়ি একই সময় একই স্থান থেকে যাত্রা শুরু করলো। 2টি গাড়ি একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে একই সময়ে যাত্রা শুরু করলো, তাই বলছে। বলার পর বলছে তাদের অবস্থান যদি x = এত হয়, তাদের অবস্থান x1 = এত হয় এবং x2 = এত দ্বারা প্রকাশ করা হয়, তাহলে কত সময় তাদের বেগ একই হবে? তাদের বেগটা কোন সময়ে একই হবে সেটা জিজ্ঞাসা করছে। আচ্ছা, একটা সরণের ইকুয়েশন থেকে আমরা বেগ কিভাবে পাই? বেগ মানে কি? ds/dt। বেগ মানে কি? ds/dt মানে সরণকে একবার অন্তরীকরণ করলে বেগ পায়, আর যদি ত্বরণ জিজ্ঞাসা করতে 2 বার অন্তরীকরণ করলে ত্বরণ পায় না। তো এখানে বেগের কথা বলা আছে, তার মানে একবার আমি অন্তরীকরণ করব, একবার কি করব? অন্তরীকরণ করব, এটা অন্তরীকরণ করব।
তাহলে dx1 বাই dt ইকুয়াল টু টি এর সাপেক্ষে অন্তরীকরণ করলে এটা কি হবে a প্লাস 2bt। আচ্ছা, তাহলে কত সময় তাদের বেগ একই হবে, মানে বেগ সমান হবে, এই বেগ সমান এখানকার বেগ বের করি, এই বেগ সমান এখানকার বেগ বের করি, তাহলে f মাইনাস 2t, এটা এই কোশ্চেনটা। এখন আমার উদ্দেশ্য হচ্ছে টি বের করা, আমার উদ্দেশ্য টি বের করা, তাহলে টিটা এক পাশে নিয়ে আসি, 2bt প্লাস 2t ইকুয়াল টু f মাইনাস a, এখান থেকে কমন যায়, 2t যদি কমন যায় তাহলে কি হয় 1 প্লাস বি ইকুয়াল টু f মাইনাস a। এখান থেকে আমি যদি t অর্থাৎ t ইকুয়াল টু f মাইনাস a বাই 2 ইন্টু 1 প্লাস বি, এটা রাইট আনসার। f মাইনাস a বাই 2 ইন্টু 1 প্লাস বি, এটা রাইট আনসার, ডি অপশন। দেখো কোনটি সরল সন্ধিত গতির বলের বৈশিষ্ট্য নয়, সরল সন্ধিত গতির বলের বৈশিষ্ট্য নয়। আমাকে জানতে হবে সরল সন্ধিত গতির বলের বৈশিষ্ট্য কোনগুলো আমি জানতে পারলে তাহলে আমি বলতে পারবো যে বৈশিষ্ট্য নয় কোনটি। বলছে পর্যায়বৃত্ত গতি, হ্যাঁ পর্যায়বৃত্ত গতি, সরল সন্ধিত বলের বৈশিষ্ট্য হচ্ছে পর্যায়বৃত্ত গতি, সর্বদা একটা নির্দিষ্ট বিন্দু অভিমুখে, হ্যাঁ একটা নির্দিষ্ট বিন্দু অভিমুখেই তো সে সরল সন্ধিত হতে হয়। এটা একটা প্রত্যায়নী বল, অবশ্যই প্রত্যায়নী বল। সর্বদা সাম্যবিন্দু হতে সয়নের ব্যস্তানুপাতিক, না সর্বদা সাম্যবিন্দু থেকে সয়নের সমানুপাতিক, তাহলে এটা বৈশিষ্ট্য নয়, এটা বৈশিষ্ট্য নয়। তাহলে রাইট অ্যান্সার কি পাইলাম আমরা? রাইট অ্যান্সার পাইলাম ডি অপশন। এই ধরনের কোশ্চেনের ক্ষেত্রে আমরা আগে দেখবো বৈশিষ্ট্য কোনগুলো, বৈশিষ্ট্য যেগুলো সেগুলো হবে না, যেটা বৈশিষ্ট্য না সেটাই রাইট অ্যান্সার। কোন বিচ্ছিন্ন সিস্টেমের চূড়ান্ত অবিচল অবস্থাকে কি বলে? কোন বিচ্ছিন্ন সিস্টেমের চূড়ান্ত অবিচল অবস্থাকে তাপগতীয় সাম্যাবস্থা বলে। চূড়ান্ত অবিচল অবস্থাকে কি বলে? তাপগতীয় সাম্যাবস্থা বলে। তারপর একটি সুষম তড়িৎক্ষেত্রে 50 সেন্টিমিটার ব্যবধানে অবস্থিত দুটি বিন্দুর বিভব পার্থক্য 50 ভোল্ট হলে তড়িৎক্ষেত্রের প্রাবল্য কত? আমরা জানি তড়িৎক্ষেত্রের প্রাবল্য ইকুয়াল টু এফ বাই কিউ। এফ যদি ডিরেক্ট না দেওয়া থাকে তাহলে লিখতে পারি mg বাই কিউ। আবার তড়িৎ প্রাবল্যের সাথে বিভবের সম্পর্ক দূরত্ব দ্বারা ভাগ করলে, বিভবকে দূরত্ব দ্বারা ভাগ করলে তড়িৎ প্রাবল্য পাই। এখন দেখো তো কি কি আছে, প্রাবল্য চেয়েছে, বিভব দেওয়া আছে, দূরত্ব দেওয়া আছে, তার মানে এটার সাথে এটা আমরা পাইলাম ইকুয়াল টু ভি বাই ডি। ভি কত ভোল্ট? 200 ভোল্ট। দূরত্ব কত? 50 সেন্টিমিটারকে আমি রাখতে পারবো 50 বাই 100, তো উল্টায় যাবে, উল্টায় গেলে এটা বা এটা কাটলে কত? 2 উল্টায় যে হচ্ছে 400 ভোল্ট পার মিটার, 400 ভোল্ট পার মিটার, এটা রাইট আনসার। ঠিক আছে, একক নিয়ে ঝামেলার, বিভবের একক ভোল্ট আর দূরত্ব মিটার, তাহলে ভোল্ট পার মিটার, একক নিয়েও সমস্যা হওয়ার কথা না। পরটা কি বলে? একটি ভেক্টর এফ অঘূর্ণনশীল হয়। এফ অঘূর্ণনশীল হবে কখন? যখন ক্রস গুণ মানে কি ডেল্টা এবং এফ এর ক্রস গুণ এর মান 0 হবে। একটা ভেক্টরের ক্রস গুণন ফলের মান অর্থাৎ কাল যদি 0 হয়, কাল যদি 0 হয় তাহলে ভেক্টরটি অঘূর্ণনশীল এবং সংরক্ষণশীল, অঘূর্ণনশীল এবং সংরক্ষণশীল। কাল এই যে ডেল্টা এবং এফ এর ক্রস গুণন যদি 0 হয়, ডেল্টা এবং এফ এর ক্রস গুণন 0 হলে ভেক্টরটি অঘূর্ণনশীল এবং সংরক্ষণশীল, পরের কোশ্চেন, দুইটি বস্তু বিপরীত দিক থেকে 10 মিটার পার সেকেন্ড বেগে একে অপরের মুখোমুখি ধাক্কা দিল। দুইটা বস্তু পরস্পর আসছে কত বেগে? 10 মিটার পার সেকেন্ড বেগে। দুইটার বেগে হচ্ছে 10 মিটার পার সেকেন্ড বেগে। এও এদিকে আসছে, 10 মিটার পার সেকেন্ড বেগে এসে ধাক্কা দিল, পরস্পরকে এই পজিশনে ধাক্কা দিচ্ছে। প্রথম বস্তুর ভর দ্বিতীয় বস্তুর ভরের দ্বিগুণ। প্রথম বস্তুর ভর দ্বিতীয় বস্তুর ভরের দ্বিগুণ। দ্বিতীয় বস্তুর ভর যদি m হয়, প্রথম বস্তুর ভর হবে 2m, সেটা বলছে। ধাক্কার পর বস্তুটা একত্রে যুক্ত হয়ে
চললে কত বেগে চলবে। আমরা জানি ভরবেগের সংরক্ষণ সূত্র অনুসারে m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল টু m1 প্লাস m2 ইন্টু ভি, যেটা হচ্ছে মিলিত বেগ। m1 কত? প্রথম বস্তুর ভর, প্রথম বস্তুর ভর হচ্ছে 2m, u হচ্ছে 10, m2 কত? m2 হচ্ছে দ্বিতীয় বস্তুর ভর, u2 টাকা কত টাকা। এই বেগটা এই দিকে যাইতে যদি আমি পজিটিভ ধরি তাহলে উল্টো দিক থেকে আসলে অবশ্যই কী হবে? নেগেটিভ। এই জায়গায় এই অঙ্কে ভুল গেলে এই u2 এর মানটা কখন পজিটিভ ধরতে হয় কখন নেগেটিভ ধরতে হয় এই জায়গায় ভুল যায়, কারণ দুইটা বস্তু বিপরীত দিক থেকে আসছে। তার মানে একটা বস্তুর আদি বেগ পজিটিভ ধরলে আর একটা নেগেটিভ ধরতে হবে। তাহলে মাইনাস m গুণ 10, ঠিক আছে, ইকুয়াল টু m1 প্লাস m2, তাহলে m প্লাস 2m ইন্টু ভি। এখান থেকে আমরা ভি বের করতে হবে, সমস্যা নেই। এটা কত হবে? 20m মাইনাস 10m, আলটিমেটলি হচ্ছে 10m। আলটিমেটলি কত? 10m বাই এখান থেকে কত? 3m, mm কাটা যে 10/3 অ্যান্সার, 10/3 এটা সেকেন্ড, রাইট অ্যান্সার হচ্ছে 10/3। তারপরে একটি সেকেন্ড দোলক পৃথিবীর সাপেক্ষে এত বেগে, একটা সেকেন্ড দোলক মানে দোলনকাল 2 সেকেন্ড, পৃথিবীর সাপেক্ষে এত বেগে গতিশীল থাকলে পৃথিবীর একজন পর্যবেক্ষকের নিকট তার দোলনকাল কত মনে হবে? অনেকটা আপেক্ষিক তত্ত্বের সূত্র, তাই তো? কত মনে হবে, তাই তো? তাহলে আমরা লিখতে পারি t ইকুয়াল টু t0 বাই √1 মাইনাস ভি বাই সি তার হোল স্কোয়ার। t0 আপাতত রাখি, ঠিক কত? 1 মাইনাস ভি কত? 0.8 সি বাই সি তার হোল স্কোয়ার। তাহলে t0 বাই √, দেখো সি সি কাটা যাবে, 0.8 বর্গ করলে 0.64। এখানে আমি যদি লিখি t ইকুয়াল টু t0 বাই, একেবারে বড় করে লিখে দিচ্ছি, 1 মাইনাস 0.64 মানে 0.36। আচ্ছা, এটার বর্গ করলে 0.6 হয়। কেন হয় দেখো, পয়েন্টের বর্গ, রুটের ভিতর পয়েন্টের বর্গ করতে গেলে প্রথমে আসে 36, 36-এর বর্গমূল কর, 36-এর বর্গমূল করলে 6 হয়। কয় ডিজিট পর পয়েন্ট? 2 ডিজিট পর পয়েন্ট। তাহলে বর্গমূল করলে ডিজিট সংখ্যা অর্ধেক হয়ে যাবে, তাহলে 2 ডিজিট পর পয়েন্ট, এখানে 1 ডিজিট পর পয়েন্ট হবে। আচ্ছা, এখন এর জন্য কত লিখব? এটা বসে দিই। সেকেন্ড দোলকের দোলনকাল কত সেকেন্ড? 2 সেকেন্ড। এই পয়েন্টের জন্য কত লিখব? 10 লিখব। কাটাকাটি করি, এটা কাটলে কত? 3, তাহলে 10/3। 10/3 মানে কত? 3.33। এই ধরনের কোনো অ্যান্সার 3.33 সেকেন্ড। একটা সেকেন্ড দোলক যার দোলনকাল 2 সেকেন্ড, কিন্তু 0.8 সি বেগে গতিশীল থাকলে পর্যবেক্ষকের নিকট সেটা 2 সেকেন্ড না হয়ে 3.33 সেকেন্ড মনে হবে। কয়টা? পি ও কিউ এর মধ্যবর্তী কোণ বিটা, পি ভেক্টর, একটা পি ভেক্টর আর একটা কিউ ভেক্টর, এদের মধ্যবর্তী কোণ বলে দিয়েছে কি? বিটা। হলে পি ডট কিউ এবং মডুলাস পি কিউ এর মান কত? আচ্ছা, আমরা লিখতে পারি না পি ডট কিউ, ডট গুণ করলে কি আসে? কস থিটা আসে। তাহলে পি কিউ কস থিটা না, এখানে বিটা কোণ রয়েছে, তাহলে বিটা। আর এটা হবে পি কিউ সাইন বিটা। মডুলাস দেওয়া আছে, এখানে দিক লাগবে না, তাহলে পি কিউ কাটবে, কস বাই সাইন মানে কোয়াট বিটা। রাইট আনসার আছে কোয়াট বিটা। সিম্পল কোশ্চেন, একদম সিম্পল কোশ্চেন। বড় কোশ্চেন, ইস্পাতের একটি তারের দৈর্ঘ্য 2 মিটার, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে 1 মিলিমিটার। তারটির প্রান্তে 10 নিউটন বল প্রয়োগ করলে দৈর্ঘ্য বৃদ্ধি কত মিটার হবে? যেখানে ইয়ং এর গুণাঙ্ক এত দেওয়া আছে। ইয়ং এর গুণাঙ্ক y সমান আপনারা লিখতে পারি এফ এল বাই এ ছোট হাতের এল। কোশ্চেনে কি এসেছে? দৈর্ঘ্য বৃদ্ধি মানে ছোট হাতের এল ছে, তাহলে ছোট হাতের এল ইকুয়াল টু এফ এল বাই এ ইন্টু ওয়াই। এফ কত? বল কত দেওয়া আছে? 20 নিউটন। দৈর্ঘ্য কত দেওয়া আছে? 2 মিটার দৈর্ঘ্য ছিল, 2 মিটার। ইয়ে হচ্ছে ক্ষেত্রফল, ক্ষেত্রফল কত দেওয়া আছে? 1 মিলিমিটার স্কয়ার। মিলিমিটারকে আমাকে মিটার করতে হবে। 1 মিলিমিটার সমান 10⁻³ মিলিমিটার স্কোয়ার, তার মানে 10⁻⁶।
ইয়ং এর গুণাঙ্ক 2 × 10⁻11, এটা ক্যালকুলেশন করে ফেলবো, এটা ক্যালকুলেশন করে ফেলি। তাহলে 2 কাটবে, এখানে 2 আছে 2 লিখবো, মাইনাস পাওয়ার 6, এখানে আছে প্লাস পাওয়ার 11, তার মানে প্লাস পাওয়ার কত 5, আর এখানে একটা আছে, তার মানে প্লাস পাওয়ার হচ্ছে কত হবে -6, এখানে আছে 11, মানে প্লাস পাওয়ার 5, প্লাস পাওয়ার উপরে গেলে হচ্ছে মাইনাস পাওয়ার। তাহলে এই 20 × 10⁻⁵, এই 20 এ একটা শূন্য ক্যান্সেল হয়ে যাবে, 10⁻⁴, 2 × 10⁻⁴, আচ্ছা 2 × 10⁻⁴। পরে কোশ্চেন, মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা কোনটি? যাদের মুখস্থ আছে তাদের তো আছে, আর যদি মুখস্থ না থাকে কিভাবে বের করব? মহাকর্ষীয় ধ্রুবক যেহেতু বল F = কি G × m1 m2/d²। এখান থেকে মহাকর্ষীয় ধ্রুবক G সমান আমরা কি লিখতে পারি? F_d² m1 m2। F মানে কি বল, বলের মাত্রা কি ml t-2, ঠিক আছে। d দূরত্ব হচ্ছে, তার মানে দৈর্ঘ্য l² m1, এর মাত্রা কি m × m²। তাহলে এখান থেকে আমি লিখতে পারি L3 m−1 t−2, L3 m−1 t−2, মাত্রা সমীকরণ সবসময় থাকবে কিন্তু রাইট অ্যান্সার। আমরা একটু মুখস্থ করার চেষ্টা করব। মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা হচ্ছে L3 per m/t²। পরে কোশ্চেন, একটি নির্দিষ্ট পরিমাণ শুষ্ক বায়ুকে সমষ্ণ প্রক্রিয়ায় সংকুচিত করে। প্রথমত দেখতে হবে সমষ্ণ প্রক্রিয়া। সমষ্ণ প্রক্রিয়া মানে বল এবং চালচের সূত্র অনুসরণ করবে। আদি আয়তনের অর্ধেক হলে চূড়ান্ত চাপ কত? সমষ্ণ প্রক্রিয়া বল এবং চালচের সূত্র অনুসরণ করবে, তাহলে ভি ব্যস্তানুপাতিক পি লেখা যায় না? বলের সূত্র কি ভি সমান ব্যস্তানুপাতিক পি। চাপ এবং আয়তনের পরস্পর কি ব্যস্তানুপাতিক। এখন আয়তন যদি অর্ধেক করা হয়, আয়তন অর্ধেক করা হলে চাপ কত গুণ হবে? আয়তন অর্ধেক করলে চাপ অবশ্যই 2 গুণ হবে। চাপ অবশ্যই কত গুণ হবে? 2 গুণ। চাপ অবশ্যই কত গুণ হবে? 2 গুণ হবে। তাহলে আদি চাপের দ্বিগুণ, ঠিক আছে। যেহেতু সম্পর্ক ব্যস্তানুপাতিক, আয়তন অর্ধেক করলে চাপ হয়ে যাবে দ্বিগুণ, আদি আয়তনের দ্বিগুণ। পরটা, কোন পরমাণু নিউক্লিয়াসে নিউটন সংখ্যা নেই? আচ্ছা, নিউটন সংখ্যা নেই। নিউটন সংখ্যা কি? দেখো, এটাকে কি বলে? এটাকে পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা, আর এটাকে কি ভর সংখ্যা। ভর সংখ্যা থেকে পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা বাদ দিলে সেটা হচ্ছে নিউটন সংখ্যা পাই। এখানে 2 থেকে 1 বাদ দিলে নিউটন সংখ্যা 1, এখানে নিউটন সংখ্যা 2, এখানে নিউটন সংখ্যা 2, এখানে 1 - 1 নিউটন সংখ্যা 0। বলছে কোন পারমাণবিক নিউক্লিয়াসে নিউটন নেই? তাহলে ডি অপশন, এটার নিউক্লিয়াসে কোনো নিউটন নেই। পরটা, কোনো একটি কোষের সাথে রোধ R1 শ্রেণীতে যুক্ত আছে। একটা কোষের সাথে R1 রোধ কিসে যুক্ত করা আছে? শ্রেণীতে যুক্ত করা আছে। প্রথম কথা, R1 এবং R1 এর সাথে R2 রোধ সমান্তরালে যুক্ত করা হয়। বর্তনীর প্রভাবত খুব অল্প পরিমাণ বৃদ্ধি পেলে নিচের কোনটি সত্য? এর সাথে কি রোধ সমান্তরালে যুক্ত করছে, এখানে আর একটা রোধ কিসে যুক্ত করছে? সমান্তরালে যুক্ত করলে বর্তনীর প্রভাবত খুব অল্প পরিমাণ বৃদ্ধি পায়। বর্তনীর প্রবাহ মাত্রা খুব অল্প পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। অল্প পরিমাণ বৃদ্ধি পাওয়া মানে কি? এখানে একটা রোধ ছিল, এখানে রোধ যুক্ত করছি, সমান্তরালে রোধ যুক্ত করার কারণে রোধ তো কম হবে, কিন্তু এখানে বলছে কি কারেন্ট বৃদ্ধি পাচ্ছে। কারেন্ট বৃদ্ধি পাচ্ছে মানে আলটিমেটলি রোধ বেশি হতে হবে, আলটিমেটলি রোধের মান কম হতে হবে, এ কারণে কারেন্টের মান বৃদ্ধি পাবে। তো আলটিমেটলি রোধের মান কম হতে গেলে এই R1 থেকে R2 অনেক গুণ বড়। R1 যা ছিল R2 অনেক গুণ বড়, মানে রোধ সমান্তরালে যুক্ত করা হয়েছে, এই কারণে রোধের মান কম হয়েছে। আর রোধের মান কম হয়েছে মানে তড়িৎ প্রবাহ বেড়েছে। কটা নিচের বর্তনীর 2M রোধের মধ্যে দিয়ে কারেন্টের মান কত? 2M রোধের ভিতর দিয়ে দেখো, এই জায়গা থেকে এখানে যাচ্ছে, এখানে এসে দেখছে এটা একটা রিভার্স বাস। এখানে রিভার্স বাস মানে কোনো কারেন্ট ফ্লো হবে না, মানে এটা বিবেচনা আসবে না।
এটা ফরওয়ার্ড বাস, যদি আমার মনে হচ্ছে এটাও রিভার্স বাস থাকবে, ভুল করছে কিনা স্লাইডে। আচ্ছা, যদি রিভার্স বাস থাকতো তাহলে এটার ভিতর দিয়ে কারেন্ট যাইতো না। যদিও আছে এখানে ফরওয়ার্ড বাস, কোনো সমস্যা নেই, কারণ এর ভিতর দিয়ে আসতে গেলে একটা বাধার সম্মুখীন হচ্ছে, আর ও এই পথ দিয়ে এসে কোনো বাধার সম্মুখীন হচ্ছে না। কারেন্ট যায় অপেক্ষাকৃত সহজ পথ দিয়ে। ও যদি কোনো বাধা পায়, ও আর বাধার ভিতর দিয়ে যায় না। যেহেতু এখানে এই পথে বাধা আছে, তো ও যাচ্ছে না। ও কোন পথ দিয়ে যাচ্ছে? এই পথ দিয়ে এসে, এই পথ দিয়ে এসে, এই পথ দিয়ে চলে আসছে। তাহলে ও রোধের সম্মুখীন হয়েছে 2 ওহম, রোধের সম্মুখীন হয়েছে মাত্র 2 ওহম। আমরা জানি কারেন্টের মান I = কি? V/R। ভি কত? 10 ভোল্ট। আর কতটুকু রোধের সম্মুখীন হয়েছে? 2 ওহম রোধের। তাহলে 5 অ্যাম্পিয়ার কারেন্ট। কত অ্যাম্পিয়ার কারেন্ট? 5 অ্যাম্পিয়ার কারেন্ট। অপশনে নাই, হ্যাঁ, মাস্ট বি এটা রাইট অ্যান্সার, কোনো ডাউট নাই, 5 অ্যাম্পিয়ার। ওকে, কারণ এটা শর্ট করে দেয়া, শর্ট যদি না থাকতো তাহলে এটা বিবেচনা আসতো, এটা বিবেচনা আসতো, তখন রোধের মান হতো 5, তো 10/5 মানে 2 ওহম হতে পারতো। কিন্তু যেহেতু এটা শর্ট করে দেয়া, তাহলে এর ভিতর দিয়ে যাওয়ার কোনো চান্স নেই, এটা শিওর, হ্যাঁ, কোনো হেজিটেশন ফিল করার কোনো কিছু নাই। কয়টা? একটি 5 কেজি ভরের বস্তু একটি লিফটের মেঝের উপর স্থির অবস্থায় আছে। লিফটের ঊর্ধ্বগামী ত্বরণ 2 মিটার/সেকেন্ড বেগে মিটার/2 সেকেন্ড হলে বস্তুর উপর মেঝে কর্তৃক প্রযুক্ত বল কত? ঊর্ধ্বগামী লিফটের ক্ষেত্রে আমরা জানি, ঊর্ধ্বগামী লিফটের ক্ষেত্রে প্রতিক্রিয়া বল, ঊর্ধ্বগামী লিফটের ক্ষেত্রে প্রতিক্রিয়া বল R = M × G+A। ঊর্ধ্বগামী লিফটের ক্ষেত্রে প্রতিক্রিয়া বল R = M × G+M। M হচ্ছে ভর, G অভিকর্ষ ত্বরণ, A হচ্ছে বস্তু বা লিফটের ত্বরণ। আর নিম্নগামীর ক্ষেত্রে G - A। তাহলে M ভর দেওয়া আছে কত কেজি? 5 কেজি। G হচ্ছে 9.8 আর A কত? 2। তাহলে 5 × 11.8 গুণ করলে যা হবে তাই, ঠিক আছে? তাহলে 5 × 8 = 40, 0 হাতে 4, 5 × 1 = 55 আর 4 হচ্ছে 59, এক ডিজিট পর পয়েন্ট আছে, তাহলে 59 নিউটন, 59 নিউটন, ঠিক আছে? কয়টা? 2 কিলোমিটার উঁচুতে অবস্থিত একটি বিমান হতে, একটা বিমান যার উচ্চতা 2 কিলোমিটার দূরে উঁচুতে অবস্থান করছে, 1 কেজি ভরে একটি বোমা ফেলে দেওয়া হলো। বিমান থেকে বোমা ফেলে দিচ্ছে। ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে বোমাটির গতিশক্তি কত? আমরা জানি ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে গতিশক্তিটা বিভব শক্তির সমান হয়। গতিশক্তিটা কার সমান হয় ভাই বলো? বিভব শক্তির সমান হয়। তাহলে এই গতিশক্তি সমান লিখতে পারি mgh। কখন? যখন বলা থাকবে ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে। তাহলে m কত? 1, g কত? 9.8, উচ্চতা কত? 2 কিলোমিটার মানে 2000। ওকে, এরপর তোমরা করতে পারবা। যদি পয়েন্ট উঠাও, পয়েন্টের জন্য কত? 10, এটা কাটে, তাহলে 200 × 98, 2 × 98 মানে 196, তারপরে কয়টা শূন্য? 2টা শূন্য, শেষ। 19600। ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে গতিশক্তিটা তার বিভব শক্তির সমান। কোনো গোলকের গোলীয় তলের বক্রতার ব্যাসার্ধ R সমান কত? কোনো গোলকের গোলীয় তলের বক্রতার ব্যাসার্ধের ইকুয়েশনটা চাচ্ছে। দেখো, তোমাদের পদার্থবিজ্ঞান প্রথম পত্রে ভৌত জগৎ ও পরিমাপ আছে, সেখান থেকে কিন্তু আমি ছেলেমেয়েদের বারবার বলি, ভাই অধ্যায়টা একটু পড়ো, অল্প একটু পড়া, আর সেখান থেকে মাঝে মাঝে একটা কোশ্চেন দিয়ে দেয়, একবার সিম্পল কোশ্চেন, যার পড়া থাকে সে পারে, যার পড়া নেই তার। এই অধ্যায় থেকে কিছু কিছু জিনিস পড়তে হয়, আমি বলে দিচ্ছি। মাত্র 3-4টা সূত্র আছে, সেই সূত্র অঙ্ক খুব কম আসে কি? বিভিন্ন এককের গুণিতক, উপগুণিতক, বিভিন্ন রাশির একক এবং মাত্রা, বিখ্যাত বিজ্ঞানীর বড় বড় আবিষ্কার এবং কয়টা সমীকরণ, প্র্যাকটিক্যালের জন্য যে সূত্রগুলো লাগে সেই সূত্রগুলো, এইগুলো পড়লে তোমাদের এই অধ্যায় কাভার হয়ে যায়। তো এখানে বলছে কোনো গোলীয় তলের বক্রতার ব্যাসার্ধ R = d² / 6h + h/2, এটা হচ্ছে ইকুয়েশন, এটা রাইট অ্যান্সার।
বক্রতার ব্যাসার্ধ আর ইকুয়াল টু ডি স্কয়ার বাই 6h প্লাস h/2। হ্যাঁ, প্র্যাকটিক্যালের জন্য সূত্রটা লিখতো, গোলীয় তলের বক্রতার ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র। কয়টা? একটি বস্তুকে যে পরিমাণ বল দ্বারা পূর্ব দিকে, সেই একই পরিমাণ বল দ্বারা দক্ষিণ দিকে টানা হচ্ছে। একটা বস্তুকে যে পরিমাণ বল দ্বারা পূর্ব দিকে টানছে, ঠিক একই পরিমাণ বল দ্বারা দক্ষিণ দিকে টানা হচ্ছে। লব্ধি বল পশ্চিম দিকের সাথে কত কোণ উৎপন্ন করে? একটা চিত্র আঁকি। এটা মনে করি আমি পূর্ব দিক, এটা দক্ষিণ, এটা দক্ষিণ, এটা হচ্ছে পশ্চিম, এটা হচ্ছে উত্তর দিক। হ্যাঁ, ম্যাপের যেমন থাকে উপরের দিকে উত্তর, এদিকে পূর্ব জাপান, এটা হচ্ছে দক্ষিণ আটলান্টিক মহাসাগর, আর এটা হচ্ছে পশ্চিম দিক আমেরিকা, তাই তো? আচ্ছা, ম্যাপের এখন কি বলছে? একটি বস্তুকে যে পরিমাণ বল দ্বারা পূর্ব দিকে, ঠিক একই পরিমাণ বল দ্বারা দক্ষিণ দিকে টানছে। মানে আমি এখানে যে পরিমাণ বল দ্বারা পূর্ব দিকে টানছি, ঠিক একই পরিমাণ বল দ্বারা দক্ষিণ দিকে টানছি। তাহলে লব্ধিটা হবে মাঝ বরাবর। লব্ধিটা হবে কি বরাবর? মাঝ বরাবর। মানে এর সাথেও 45 ডিগ্রি, এর সাথেও 45 ডিগ্রি। যদি আমার আঁকান হয়নি, তবে মাঝ বরাবর যাবে। কারণ লব্ধিটা হবে কি? দুইটা বলের রেজাল্টেন্ট, যেহেতু দুইটা বলের মান সমান, লব্ধিটা অবশ্যই মাঝ বরাবর যাবে। তাহলে মাঝ বরাবর। এখন কোশ্চেন এসেছে লব্ধি বল পশ্চিম দিকের সাথে, লব্ধি বল মানে এই বল পশ্চিম দিকের সাথে কোন কোণ উৎপন্ন করে, মানে এই কোণটা জিজ্ঞাসা করছে রে ভাই। তাহলে এখান থেকে একটু কত? 90 ডিগ্রি, আর এটা 45 ডিগ্রি। তাহলে 90 প্লাস 45 কত ডিগ্রি হবে ভাই? 135 ডিগ্রি। কোনো কোশ্চেন না, একটু মাথা খাটালেই অ্যান্সার পাওয়া যাবে। 135। তারপরে একটি গ্রহের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের 3 গুণ। একটি গ্রহের ব্যাসার্ধটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধের 3 গুণ। উক্ত গ্রহের অভিকর্ষ স্থান পৃথিবীর অভিকর্ষ স্থানের 3 গুণ। উক্ত গ্রহের মুক্তিবেগ কত? পৃথিবীর মুক্তিবেগের পৃথিবীর মুক্তিবেগের কত গুণ? মানে একটা গ্রহ তার মুক্তিবেগ বের করতে বলছে পৃথিবীর সাপেক্ষে, যেখানে অভিকর্ষ ত্বরণ বলে দিয়েছে 3 গুণ আর ব্যাসার্ধ 3 গুণ। আমরা জানি v √2 gr, তার মানে জি এর সাথেও সমানুপাতিক, আর এর সাথেও সমানুপাতিক, বর্গমূলের সমানুপাতিক। এখান থেকে আমি যদি বড় করেও লিখি তাহলে কি লিখতে পারবো? যেহেতু সমানুপাতিক, g2/g1 × r2/r1। অভিকর্ষ ত্বরণ কত গুণ? 3 গুণ। তাহলে এটা 1 হলে এটা 3। ব্যাসার্ধ কত গুণ? 3 গুণ। এটা 1 হলে এটা 3। 3 থেকে কত? 9, 9 রুট করলে কত? 3 গুণ হবে। কত গুণ হবে? আলটিমেটলি 3 গুণ। বড় করে করালে আর ছোট করে করালে ভাই সমানুপাতিক সম্পর্ক, বর্গমূলের সমানুপাতিক। এটা 3 গুণ করা হয়েছে, তার মানে এখানে 3, এখানে 3, 9 গুণ। তার আগে একটা রুট আছে, মানে 3 গুণ। মুখে মুখে হয়ে যাবে। হ্যাঁ, সেটা প্র্যাকটিসের মাধ্যমে হবে। কটা? ভূপৃষ্ঠে হতে কত মিটার উঁচুতে অভিকর্ষ ত্বরণের মান ভূপৃষ্ঠের অভিকর্ষ ত্বরণের মানের 1/4। উচ্চতা h = √GE/GH-1 × r। GE হচ্ছে পৃথিবীর অভিকর্ষ ত্বরণ, আর GH হচ্ছে ওই উচ্চতার অভিকর্ষ ত্বরণ। এখন দেখো তো, বলছে ভূপৃষ্ঠের অভিকর্ষ ত্বরণের মানের 1/4। ভূপৃষ্ঠে যদি g হয়, এটা হবে g/4। ভূপৃষ্ঠ যদি 1 ধরে, এটা হবে কত? 1/4 -1 × r। তাহলে g কাটবে, 1/4 উল্টা যে 4, 4 এর রুট করলে হয় কত? 2, 2 - 1 মানে 1, আলটিমেটলি r হয়। r এর মান কত ভাই? 6 × 10⁶ মিটার। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে সি অপশন। ওকে, কটা? C1, C2, C3 তিনটি ধারককে শ্রেণীতে সংযুক্ত করলে তুল্য ধারকত্ব 1 মাইক্রোফ্যারাড। মানে C1, C2 আর C3 কিসে যুক্ত করছে? শ্রেণীতে যুক্ত করছি। এই তুল্য ধারকত্ব CS = কত? 1 মাইক্রোফ্যারাড হয়েছে, সেটা বলছে। দ্বিতীয় তৃতীয় ধারকের মান 2 এবং 3। এটা হচ্ছে 2 মাইক্রোফ্যারাড দেওয়া আছে, আর এটা হচ্ছে 3 মাইক্রোফ্যারাড দেওয়া আছে। হলে প্রথমটির মান কত? এটা জিজ্ঞাসা করছে। এই হচ্ছে কোশ্চেনের ম্যাথমেটিক্যাল ফর্ম। আচ্ছা, ধারক যখন শ্রেণীতে থাকে তখন আমরা কিভাবে করি? 1/, আকারে করি। আচ্ছা, আমরা একটু অপশন টেস্টের দিকে যাই, যে 3টা ধারক তাদের শ্রেণীতে যুক্ত করলে হবে কত? 1 মাইক্রোফ্যারাড। এমন হয় কিনা দেখি তো। ধরে নিই C1টা হচ্ছে
4 মাইক্রোফ্যারাড, C1 যদি 4 মাইক্রোফ্যারাড হয় তাহলে এইটা এটা গুণ করি, গুণফল বাই যোগফল, 4 দুগুণে 8 বাই 6, তার সাথে আবার এটার গুণফল বাই যোগফল করি তাহলে 1 হবে না। এটার সাথে যদি আমি করি, এটার সাথে এটা ক্যালকুলেশন করি, সমান্তরাল আছে মানে শ্রেণীতে আছে, শ্রেণীতে 3 6 18 বাই 9 2, এই 2 এর সাথে এই 2 করলে কি হয়, এই 2 শ্রেণীতে করলে কত হয় 1 মাইক্রোফ্যারাড। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে এটা, রাইট অ্যান্সার হচ্ছে কোনটা, এটা। আমি মনে হয় অনেকেই বুঝেছে অনেকেই বুঝিনি। দেখো রোধের ক্ষেত্রে সমান্তরাল মানে কি 1/CP = 1/C1 যোগ 1/C2 যোগ 1/C3। তো দুইটার ক্ষেত্রে কি, দুইটার ক্ষেত্রে গুণফল বাই যোগফল কত, শ্রেণীতেও তাই, শ্রেণীতেও তো রোধের মানে ধারকের শ্রেণী যা রোধের সমান্তরাল তাই। এখন বলছে তিনটা তুল্য ধারকত্ব আছে 1 মাইক্রোফ্যারাড, এই তিনটা এইটা এইটা আর অপশনের একটা মিলে 1 মাইক্রোফ্যারাড হবে, সেটাই রাইট অ্যান্সার ম্যানুয়ালি না করলে। ঠিক আছে, পরেরটা, দুটি সমান্তরাল চিরের ব্যবধান 0.01 মিলিমিটার এবং একে 590 ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্যের এক বর্ণে আলো দ্বারা আলোকিত করলে 0.2 মিটার দূরত্বে অবস্থিত পর্দার ডোরার প্রস্থ শেষে, ডোরার প্রস্থ ডেল এক্স = n ল্যামডা ডি বাই 2a। মাথায় রাখতে হবে ডোরার প্রস্থ শেষে তাই 2 হয়েছে। ঠিক আছে, ডোরার প্রস্থ না হলে কিন্তু এখানে এ হতো। n হচ্ছে ক্রম সংখ্যা বা অবয়ব সংখ্যা, এখানে ক্রম বা অবয়ব সংখ্যার কোনো কথাবার্তা নেই, তার মানে n এর মান 1, ল্যামডা তরঙ্গদৈর্ঘ্য 590 গুণ ন্যানোমিটার মানে 10⁻⁻10। ওকে, আর কি দিয়ে আছে, ডি, ডি হচ্ছে চির হতে পর্দার দূরত্ব 0.2/2a, এ আছে মধ্যবর্তী ব্যবধান 0.01 মিলিমিটার মানে মিলি মানে 10⁻³ এখন যদি বের করার চেষ্টা করি, এর জন্য কত 10, এর জন্য কত 100। এখন এই টু কাটি, এটা আছে 59 আছে, 59 রাখলাম। এবার পাওয়ারের হিসেব করি, এখানে আছে 0 আছে, এই শূন্যটা কেটে দিলাম, -3 আছে, -3 উপরে গেলে আছে +3, 3 আর এক কত 4, 4 আর এক কত 5, এখানে আছে কত -9, তার মানে 10⁻⁻4, 10⁻⁴। ওকে, এটাকে আমি লিখতে পারি 5.9 × 10⁻³ এই 10⁻³ রে আবার এটা সমান আমি লিখতে পারি 5.9 মিলিমিটার। তার মানে রাইট অ্যান্সার হচ্ছে বি অপশন, রাইট অ্যান্সার কি বি অপশন। এর মাধ্যমে আমাদের রাজশাহী ইউনিভার্সিটি 2023-24 সেশনের ফিজিক্সের তৃতীয় শিফটের ক্লাসটা শেষ হলো। আমি অন্যান্য ভিডিওগুলো আমি দিতে থাকবো, তো তোমরা হচ্ছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকো আর কমেন্ট করো তোমাদের কি ক্লাসগুলো চাই, কোনগুলো চাই, কিভাবে নিলে তোমাদের সুবিধা হবে, আমি তোমাদের জন্য ক্লাসগুলো দিতে থাকবো। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শেষ করছি, ভালো থাকবো সবাই।